আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস 2025। আগের বই এটা পরিমার্জন করে আবার পুনর্মুদ্রণ করা হয়েছে। তো আমরা দেখে নিই, প্রথম অধ্যায়ে বলতেছে এটা হচ্ছে মৌলিক গুণ অনুশীলনের অঙ্ক সব। তো আসলে মূলত এই অধ্যায় হচ্ছে মূলদ সংখ্যা, অধ্যায়ের নাম হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার ধারণা একটু আমি দিয়ে দিই, মানে বেশি কথা বলবো না সপ্তম শ্রেণীর জন্য। মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা মূলদ একটা অমূলদ। আর বাস্তব সংখ্যা কাকে বলে? আমরা এই বাস্তব জগতের যে সমস্ত সংখ্যা ব্যবহার করি, লিখি, সেগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। আর এই বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদ হচ্ছে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ কিন্তু জিরো হবে না। কারণ কিউ যখন জিরো হবে তখন কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই কিউ জিরো না, এক হতেই হবে কমপক্ষে। ঠিক আছে, তো আমরা সব সংখ্যাকেই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যদি সেটা মূলদ হয়। অর্থাৎ শুধু একটা কথা বলে শেষ করছি, অমূলদ যদি আমরা চিনি, অমূলদ এটা এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অমূলদ আর মূলদ। অমূলদ আমরা যদি চিনে ফেলি, মূলদ বাকি সবগুলোই। অমূলদ হচ্ছে কোন সংখ্যার উপরে রুট 4 দিলে এটা 2, এটা হচ্ছে কিন্তু মূলদ। কিন্তু রুট 2 দিলাম, তার মান 1 পয়েন্ট কত আসতেছে, এটা অমূলদ, আসতেই থাকবে আজীবন, এর কোনো শেষ নাই। আবার এখানে বলা হচ্ছে রুট 3 সমান এটা 1 পয়েন্ট, যাই হোক আসতেই থাকবে। আমরা দেখব রুট 9 সমান 3, এটা আবার মূলদ। মানে যে সংখ্যার উপরে আমরা যদি বর্গ করি, বর্গমূল কোন পূর্ণ সংখ্যা আসবে সেগুলি মূলদ, আর পূর্ণ সংখ্যা ছাড়া যেগুলো আসবে, দশমিক আসবে, সবই অমূলদ। কারণ এই দশমিকের পরে এর কোনো শেষ নাই, অনন্তকাল চলতেই থাকবে। আর একটা বিষয়, যে আমরা রুট ছাড়া যদি লিখি অমূলদ সংখ্যা, সেটা আমরা এইভাবে দেখাচ্ছে 1.2 1 3 2 5 6 বিভিন্ন সংখ্যা লিখে ডট ডট দিয়ে দেবো। অর্থাৎ এই ডট ডট দেওয়ার অর্থ যে বুঝবো যে এইভাবে সংখ্যা বিভিন্ন রকম আসতে থাকে, একরকম না। কেউ যদি এইভাবে লিখো যে 2.123 ডট ডট, তাহলে কিন্তু ভুল হবে। ভুল হবে কেন? এটা দেখে বোঝা যাচ্ছে বারবার 1 2 3 এইভাবে আসতেছে, এটা হচ্ছে আবৃত হয়ে যাবে তখন। আর এটা আবৃত মানে মূলদ, অনন্তকাল এইভাবে চললেও এটা তখন অমূলদ থাকবে না, মূলদ হয়ে যাবে, কারণ নির্দিষ্ট সংখ্যা আসতেছে পরপর। আর অমূলদের ক্ষেত্রে বিভিন্ন রকম সংখ্যা আসবে, অঙ্ক আসবে। তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এখন পি কিউ আকারে আমরা অনেক সময় বলবো 4 সমান কি, দেখো 4/1, তার মানে হচ্ছে 4। তার মানে এটা পি কিউ আকারে প্রকাশ করা হয়েছে। পি কিউ মানে কি, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যাকে। তাহলে আমরা যদি 2/3 আছে, এটা কিন্তু মূলদ, এটা এমনি মূলদ আছে, পি কিউ আকারেই আসছে। আর এটাও পি কিউ আকারে কিভাবে আছে, ওই যে বললাম আমরা অঙ্ক করার সময় বলি এর নিচে কিছু নাই মানে এক আছে ধরে দিবা, তার মানে পি বাই কিউ। আচ্ছা, এবার আমরা এই সপ্তম শ্রেণীর বইয়ের যে অঙ্কের সমস্যার সমাধানগুলো করি। 1.1 প্রথমে আছে মৌলিক গুণনীয়। এটা থেকে আমি একটা করে অঙ্ক করব আর ওখান থেকে বিশ্লেষণ করব, তোমরা বাকিটা ক্লিয়ার করে দিবে। সেটা হচ্ছে মৌলিক গুণনীয়ক বলতে আমি ওইগুলো তোমরাই পারবা, আমি এখানে আর একটা অঙ্ক করে দেখাচ্ছি। যে আমি এখানে 144 এইভাবে আমরা ভেঙে নিচ্ছি। জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 72। আবারও 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 36। আবারও 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 18।
আবারও 2 দিয়ে ভাগ করব 9, এবার আমরা 3 দিয়ে ভাগ করতেছি। তো বোঝো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি হচ্ছে মৌলিক গুণনীয়ক। যেহেতু আমরা বর্গ করতেছি, বর্গ এর ইংলিশ হচ্ছে স্কয়ার। তো বর্গ যখন করি, আমাদের বর্গমূল নির্ণয় করতে গেলেও এগুলি হচ্ছে রুট ব্যবহার করি যখন, তখন আমাদেরকে জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হবে। অর্থাৎ আমরা এর বর্গমূল বের করতে গেলে এইভাবে আমরা লিখে নিয়ে 4টা 2, তারপরে 3 3, এইভাবে জোড়ায় জোড়ায় করে নেব। তারপর 2 প্রতি জোড়ার থেকে একটা করে, অর্থাৎ 2 দোকানে 4, 3 4 12। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা 144। 144 কি পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল আছে 12। এখন হয়তো প্রশ্ন হতে পারে যে স্যার এখানে আমাদের দেখাচ্ছে এটা 288, তাহলে 2 একটা বেঁচে গেল, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। একটা যদি বেঁচে যায় সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তো আমরা এগুলো সমাধান এখান থেকে একটা করে দেখাই। এবার এই হচ্ছে নিয়ম তোমাদের। আর আমরা সবসময় ভাগ করবো হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে। 4 দিয়ে কে ভাগ যায়, 4 মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, এগুলো দিয়ে আমরা কিন্তু ভাগ করব। তাহলে দেখো 169, তো আমরা দেখি 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়ে 5 দিয়ে যাবে না, কারণ 5 দিয়ে ভাগ যায় লাস্টে যদি 0 আর 5 থাকে। এটা হচ্ছে সংক্ষেপে করার একটা টেকনিক, জানতে হবে এগুলো। 6 দিয়ে তো জোড় সংখ্যা যাবে না, 7 দিয়ে দেখি আমরা যাই কিনা। 7 দিয়ে যাই না, আমরা এভাবে চেষ্টা করতে থাকবো। তারপরে 8 জোড় সংখ্যা দিয়ে যাবেই না, 9 দিয়ে আমরা দেখি 9কে 9, 5 10 9 হয় না, 7 10 9। 11 দিয়ে দেখি 11 আর 5 10 9 হচ্ছে, তার মানে 5 11 55 হয় না। 13 দিয়ে আমরা ভাগ করেই দেখি, 1 6 9 13, 13 দিয়ে হবে 13 কে 13, এখানে 3, এখানে 9, 3 13 39, অর্থাৎ 13 দিয়ে ভাগ করলে 13। তখন কি হয়ে গেল, আমরা এর হচ্ছে বর্গমূল কি পেলাম, 13 গুণন 13। তো এই যে জোড়া থেকে একটা নিতে হবে, তাই 13, এই 13 হচ্ছে বর্গমূল। আমার মনে হয় এই মৌলিক উৎপাদ গুণনীয়কের সাহায্যে বর্গমূল, এটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ একটা নিয়ম। জোড়ায় জোড়ায় মিললে সেটা পূর্ণবর্গ সংখ্যা, আর যদি জোড়ায় জোড়ায় না মিলে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা না। দশমিকে আসতে পারে, সমস্যা নেই। তো আমরা এখান থেকে এখন এটা তোমরা চেষ্টা করবা, যদি না পারো কমেন্ট করো, আমি সেটা সমাধান দিব। এখন ভাগের সাহায্যে বর্গমূল, এটা অনেকের কাছে কঠিন লাগে, এটা আমি একটু দেখাই। তো আমি আসলে এটাই দেখাবো, 144কেই আগে দেখাই। 144 এটা আমরা ভাগ প্রক্রিয়ায় করব। তো ভাগ প্রক্রিয়ায় যখন করব তখন কিছু নিয়ম লক্ষ্য করতে হবে। আমরা এখানে যখন এই অঙ্কগুলো জোড় হবে, এখানে 144 কিন্তু জোড়, কিন্তু অঙ্ক কয়টা, একটা দুইটা তিনটা, সেই 3 কি বিজোড়। 3টা সংখ্যা যদি এমন থাকে, এটা কি একটা দুইটা, এটা হচ্ছে জোড়, মানে 2টা সংখ্যা, এই 2, আবার এখানে দেখা যাচ্ছে এমন লিখে দিলাম, তাহলে কয়টা সংখ্যা, 4টা। তো এই 4 হচ্ছে জোড়, আর এই 1 2 3টা আছে, এই 3 হচ্ছে বিজোড়। এই হিসাব হবে, এই টোটাল সংখ্যাটা কত সেটা জোড় বিজোড় না, এই সংখ্যাতে কয়টা অঙ্ক আছে সেই অঙ্ক সংখ্যা জোড় আর বিজোড় হইলে সেখান থেকে নিয়ম তৈরি করতে হবে। নিয়ম বলতে কি,
যদি বিজোড় হয় তাহলে আমরা প্রথম একটা ধরে কাজ শুরু করব, যে একের ভিতরে কোন সংখ্যা যাবে। আর যদি জোড় হয় তখন প্রথম দুইটা ধরে শুরু করব। এই শুরু যার ভুল হয়ে যাবে তার অঙ্ক দেখা যাচ্ছে, আমি এটাকে আমরা যেমন 81 যদি বর্গমূল করি, দেখো 9 9 81, এই 9, কিন্তু 144 আমরা যদি মনে করি 14-র ভিতরে আগে কত যায়, 3 3 9, তখন কিন্তু আর এটা মিলাইতে পারবা না, এটা ভুল হবে। যখনই অঙ্ক সংখ্যা বিজোড় তখনই আমাদের প্রথম এক, কত কত গুণ করলে একই সংখ্যা, একের চেয়ে কম থাকবে কিংবা একের সমান হবে, কিন্তু বেশি হবে না, একই, অন্য কোনো সংখ্যা কিন্তু না। এক যদি আমরা গুণ করি, 1 গুণ 1 সমান 1, তো এখানে কিছু বাঁচে না। আমাদের বর্গমূলের ক্ষেত্রে, বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে এখানে যখন যাই বিয়োগ করলে বিয়োগফল যাই থাকুক, আমরা ডান পাশের এখান থেকে সিঙ্গেল কোনো সংখ্যা অঙ্ক নামবে না, ডাবল একবারে নেমে যাবে। মানে এখানে দুইটা আছে শুধু তাই না, এখানে যদি আরো থাকতো পরে যতই নামাও জোড়াই নামবে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমাদের যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হয়, এখানে যে সংখ্যা থাকে তার ডবল, এক আছে, একের সাথে ডাবল মানে 2 গুণ করলে 2, এখানে বসবে 2, এখানে বসলো। এখন ভাবতে হবে যে এখানে কোন সংখ্যা বসাইলে, এখানে আমরা যা বসাবো এখানেও তাই বসাবো। এখন এখানে যদি 1 বসাও, এখানে 1, আর এই 1 দিয়ে এটাকে গুণ করে এখানে বসাইতে হবে, তাহলে কত হচ্ছে 21। তো দেখতেছি 44 থেকে যদি আমরা 21 মাইনাস করি, তাহলে 21-এর বড় সংখ্যা আবার বিয়োগফল থাকে, তখন আমরা 1 না দিয়ে এখানে 2 বসাবো, তাহলে এটাও কি হয়ে যাবে 2। তো আমরা এই 22-এর সঙ্গে 2 গুণ করলে 44 হয়ে গেল। এই 12 কিন্তু বর্গমূল। এখান থেকে একটা করি, আসলে এই ক নম্বর না, এবার আমি এই গ নম্বর অঙ্কটা করি। গ নম্বরটা করি, এখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবা। 3 9 6 9। তো আমি বলেছি যে আমাদেরকে এই সংখ্যাটার অঙ্ক কয়টা সেটাকে গুনে নিব। 1 2 3 4, 4 হচ্ছে জোড়, অর্থাৎ আমরা আগের বার 144-এর মাত্র 1-এর ভিতরে 1 দিয়েছি, আর 3-এর ভিতরে তো 1 যাবেই, কিন্তু আমরা কি 3 নেব না। যখনই জোড় থাকবে প্রথম দুইটার ভিতরে আমাদের হিসাব হবে। 39-এর ভিতর কোন সংখ্যাকে গুণ করলে, একই সংখ্যা, 4 4 16, 5 5 25, 6 2 বার গুণ করলে 6 7 36, 6 2 বার গুণ মানে 6 দোকানে 12 কিন্তু না, আবার 7 2 বার যদি গুণ করি 7 7 49, 49 তাহলে এই 39-এর চেয়ে বেশি হয়ে গেল। 6 2 বার যদি গুণ করি 6 7 36, তাহলে এখানে আমরা 6 বসাইতে পারি, আর এখানে 36। তো এখন বিয়োগফল কত 3, আর আমি বলেছিলাম কি নামাইতে হবে কিভাবে, জোড়াই, অর্থাৎ 6 9। এখানে এসে এটা আবারও রিপিট করতেছি, এখানে যা থাকবে তার ডবল এখানে নামবে, তার মানে 6 আছে, 6-এর ডবল কত 12, এখানে 12 নামিয়ে দিলাম। তো তোমরা রাপে এইভাবে কাজ করবা, 12 এখানে থাকলো, তার মানে এখন এখানে যে সংখ্যায় বসাবে 120-এর বেশি হবে। 1 বসাইলে 121, 2 বসাইলে 122, 3 বসাইলে 123। তো আমরা এখানে যেহেতু 300 আছে, অনুমানও হচ্ছে যে 121, 3 দিয়ে একবার দেখব, 300, 3 ডবল এমনিতে আছে। যদি আমরা 2 দিই, দেখো আমি একটু টেস্ট করে, 2 দিয়ে গুণ করলে 144, এই 244, তো 369, তখন এটা আমরা 3 দ্বারা গুণ করব,
তাহলে 3 3 9, 3 দুকানে 6, 3 কে 3, 3 দিয়ে গুণ করলে তোমাদের মিলে যাবে। আবার এখানে দশমিকও আসতে পারে, যখন না মিলবে তখন তো তুমি দশমিক দিবাই। ঠিক আছে, তো সেই জায়গায় আসলে উপর ক্লাসে এখানেও আছে, পরবর্তী অধ্যায়ে সেটা আমি যাব। তো আমরা এখানে 3 বাদ দিয়ে 369, এটার বর্গমূল হচ্ছে 63। তো এখানে আর একটা কথা বলে নি, যে মনে করো এখানে আরো ইটিসি অনেক সংখ্যা আছে, এখানে কিছু সংখ্যা 7 9 এভাবে নামলো, এখান থেকে নামিয়ে নিলাম। তো এখন এখানে কত নামাবা? এই 63 ডবল হবে। এটা আমি বুঝাই যাচ্ছি তোমাদের, নাই মানে এমন আসবে। এখানে যদি দশমিকও হয়, তাও এই 6.3 ডবল না, 6.3 কে যখন গুণ করবা তখন ওইটা হচ্ছে তোমার হয়ে যাবে সম্ভবত 12.6, কিন্তু আসলে তা না, এর ডবল, এই 63 ডবলই এখানে নেমে আসবে, 63 ডবলই নেমে আসবে। বুঝা গেছে? তাহলে 63 দোকানে 126। তারপরে আমরা হিসাব করব। আমি এই নিয়মটা শুধু দেখিয়ে গেলাম। তাহলে আমার মনে হয় সপ্তম শ্রেণীর এই প্রথম অধ্যায়ের কোনো বর্গমূল নিয়ে সমস্যা থাকার কথা না, এবং যারা উপর ক্লাসে পড়ো তাদেরও সমস্যা থাকার কথা না। তো এখন আমরা দেখি, এখানে বলেছে যে দেখো ভেরি ইজি, এই অঙ্কগুলো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করব। এটা এটা একেবারে সহজ অঙ্ক। আচ্ছা, এগুলি হচ্ছে, যখনই আমি একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষার প্রশ্নে এইভাবে তো বলে দেবে না যে তোমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করো, মানে এই অঙ্ক আসলে কি ভাগ প্রক্রিয়াতে কোনটা করা লাগবে, দুইটা দুই নিয়মে করতে হবে। অনেক সময় যেখানে বলবে যে এই যে এখানে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, এই গুণ ভাগ করলে যখন থাকবে তখনই আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করব। এর আগে প্রথমে আমি দেখিয়েছি যে ওই যে 2 জোড়াবিহীন ছিল, তার মানে আর একটা 2 হলে সেটা পূর্ণবর্গ হয়ে যেত। দেখো এটা আর এটা একই নিয়মে হবে। এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, আর এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে। তাহলে আমরা এখান থেকে একটা উঠাই, 147 অথবা 384 উঠাই। ক নম্বর দেখো 384 আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করব। তো এই যে 384, 3 খ, তো জোড় সংখ্যা থাকলে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে যদি ভাগ করি, এখানে 1, 9 দোকানে 18, 2 দোকানে 4। তো দেখো আবারও জোড় সংখ্যা, আবারও 2 দিয়ে ভাগ করতেছি, অর্থাৎ 9 দোকানে 18, আর এখানে দেখো এটা তোমরা হিসাবটা শিখে নাও, এখানে 18 ধরেছি, তাহলে 1 বাজবে, 1 10 2 12, 6 দোকানে 12, আবারও 2, অর্থাৎ 4 দোকানে 8, আর 1 10 6 16, 8 দোকানে 16, আবারও 2 24, আবারও 2 12, আবারও 2 6, আবারও 2 3। তো এখানে যা বুঝতে হবে যে দেখো আমরা এই যে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6, গুণন 2 গুণন 2 গুণন 3। তো এখন আমরা এগুলি জোড়ায় আবদ্ধ করব। তো আমরা লক্ষ্য করতেছি এখানে কি বলেছে, যে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে আর ভাগ করলে থাকলে একই নিয়ম। অর্থাৎ আমরা যখন এই মৌলিক গুণনীয়কের সাহায্যে অঙ্ক করব, করার পর দেখব জোড়াবিহীন যে সংখ্যাটা থাকবে। জোড়াবিহীন কি আছে? কোথাও একটা থাকবে, একটা থাকলে তখন আমরা লিখে দেব
যে এখানে যেমন জোড়াভিন্ন দুইটা আছে, মনে করো 3 নাই, আমি অন্য অঙ্কের জন্য বুঝিয়ে যাচ্ছি, এখানে শুধু 2 থাকলো, তখন আমরা এখানে উত্তরে লিখব যে 2 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝো, মানে 2 জোড়াভিন্ন ছিল, তাহলে এখানে কি আছে 2, আরো কি আছে 3, তাই এখানে আমরা লিখব যে 2 ও 3 জোড়া বিহীন। অতএব 2 গুণন 3 সমান 6 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমার কথা মনে হয় সবাই বুঝতে পেরেছো। যদি একটা সংখ্যা থাকে সেখানে আমরা সেটাই লিখে দেব যে এত দ্বারা গুণ করলে, এটাও ভাগ করার ক্ষেত্রেও একই হবে, কারণ সেটা বুঝাই দিচ্ছি। এইটা যদি মনে করো 2 হয়ে যেত 3 ছাড়া, তাহলে এই পর্যন্ত ছিল, আর 2 দ্বারা গুণ করলে সংখ্যাটা কিন্তু আসবে তখন, কারণ ওকে জোড়া বানাইতে হবে। আর এখন দেখো, তোমরা যদি পরীক্ষা করতে চাও, একে 6 দ্বারা গুণ করে তারপরে ভেঙে দেখো, ওইটা হচ্ছে বর্গ মিলে যাবে। ঠিক আছে, তো এই নিয়মে আমরা গুণ হোক আর ভাগ হোক, এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে, এখানে বলেছে ভাগ করলে, দুইটা একই, তাও ভাগের একটা আমি করে দিচ্ছি। এখানে শুধু লেখাই চেঞ্জ হবে যে ভাগ করলে, কারণ তুমি দেখো যে এই 6 দ্বারা ভাগ করে দেখো, একে ভাগ করে তাকে বর্গমূল করো, বর্গমূল হবে। জোড়াবিহীন আছে 3 ও 6, তো 3 ও 2, ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন 4 নম্বরে যাই। 4 নম্বরের শেষেরটা করি। এখানে বলেছে 21,952। এখানে বলা হচ্ছে কি, কোন সংখ্যা, শুধু এক জায়গায়, এই জায়গাটা চেঞ্জ আছে, দেখো ওই লেখা আর এই লেখার মধ্যে পার্থক্য একটাই, ওখানে গুণ করলে এখানে ভাগ করলে, আর নিয়ম ওই একটাই আমরা ফলো করব। তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 2 অক্ষে 2 যায় না 0, 9 দোকানে 18, 7 দোকানে 14, 6 দোকানে 12। আবারও 2 দিয়ে ভাগ করব, দেখো 5 দোকানে 10, 9 ভিতর 2, 4 দোকানে 8, 1 10 7 17, 8 দোকানে 16, 1 10, 8 দোকানে 16। তো আবারও 2 দিয়ে জোড় সংখ্যা যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ 2 দ্বারা ভাগ করে যাব। দেখো এখানে 2 দোকানে 4, 7 দোকানে 14, 4 দোকানে 8, 4 দোকানে 8। আবারও 2 দিয়ে ভাগ করি, 2 অক্ষে 2, 3 দোকানে 6, 7 দোকানে 14, 2 দোকানে 4। আবারও 2 দিয়ে ভাগ করি, 6 দোকানে 12, 8 দোকানে 16, 6 দোকানে 12। আবারও 2 দিয়ে ভাগ করি, 3 4 3। এবার আমরা লক্ষ্য করব যে এখানে 3 দিয়ে ভাগ যায় কিনা, একে কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না, কারণ 3 দিয়ে ভাগ যাওয়ার শর্ত এর আগে আমি শিখিয়েছিলাম, এই 3টা আমরা যোগ করব, 3 3 6 আর 4 10, 10 কে 3 দিয়ে ভাগ যায় না, তাই একেও 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে যাওয়ার কোনো চিন্তাই নাই। লাস্টে 5 এবং 0 থাকলে 5 দিয়ে ভাগ যায়। এখন 7 দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখতে পারি। 7 4 7টা 28, 6, হ্যাঁ 7 দিয়ে ভাগ যাচ্ছে, তোমরা আলাদা জায়গায় 7 দিয়ে ভাগ করে দেখবা। তো 7 দিয়ে ভাগ করছি, 4 7টা 28, তাহলে 6 7 9 63, 49 16। একেও 7 দিয়ে ভাগ যায়, আমরা জানি 7 7টা 49। তো আমরা দেখো জোড়া বিহীন বলতে আগে একটু এইভাবে করে নিলে সুবিধা হয়, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এবার গুণন 7 গুণন 7 গুণন 7। তো এখানে লিখবো যে এখানে এভাবে লিখবো, এখানে 7 জোড়া বিহীন, অতএব 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি
পূর্ণবর্গ সংখ্যা হবে। খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে যারা দেখছো না তারা ভুল করছো। এখন আমরা এখানে যাই। আমরা কিন্তু এই গুণ ভাগের ফাংশনটা মৌলিক গুণনীয়কের সাহায্যে শেষ করে দিয়েছি। আর এটা যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে যাই, এটা মিলাইতে পারবো না। এটা কিন্তু যোগফল। তো 5 নম্বর দেখো, এখানে বলেছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যখনই যোগ বিয়োগের প্রশ্ন থাকবে তখন আমরা অঙ্কটা মৌলিক গুণনীয়কের সাহায্যে করব না, তখন ভাগ প্রক্রিয়ায় করব। যখনই বলবে আগের সংখ্যা ছিল এতকে কত দ্বারা গুণ করলে ভাগ করলে, এখন একটা আছে কত বিয়োগ করলে আর একটা আছে কত যোগ করলে, এই যোগ বিয়োগ যখন আসবে তখন আমরা ভাগ প্রক্রিয়ায় করব বর্গমূল। দেখো সংখ্যাটা তুলে নিচ্ছি 5 নম্বর, 4 6 3 9। তাহলে ভাগ প্রক্রিয়ায় করব, আমি বলছি। তো এখানে জোড়ায় আমরা নিয়ে নেব, 4 আর 6 আছে। 46 ভিতর কোন সংখ্যা? 5 5 25, 6 6 36, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 6 36। এখানে আমাদের এই জোড়ায় নেমে পড়বে 3 10 9 39। তো এখানে আমরা কত লিখব? এই 6 ডবল 12। আচ্ছা, এখন এই 12-র পাশে যাই বসাবো সেটা একবারেই 120 ওভার হবে। আমরা যেহেতু 1000 আছে, কমপক্ষে 7 দিয়ে একবার ট্রাই করে দেখি। আগে 7 দিয়ে ট্রাই করি। মনে করো 1 2 7, অর্থাৎ এখানে 7 হইলে এখানেও 7 হবে। 7 7 49, 7 দোকানে 14 আর 4 18, হাতে 1, 7 কে 7 আর 1 8। দেখতেছি 1000 হতে অনেক দূর, তার মানে এখন আবার আমরা 8 বসিয়ে দেখি, 1 2 8। তো আবার 8 দিয়ে দিলাম, 28 64, 8 দোকানে 16 হচ্ছে 22, 2 হাতে থাকে 2, 8 ওকে 8 আর 2 10। তো এখন দেখতেছি, দেখো 1024 1039 চেয়ে কিন্তু ছোট। এখন যদি আর কিছু যোগ করি 1000 পার হয়ে যাবে। তাই আমরা এখন বিয়োগ করব। এখানে বিয়োগ করলে 28 64, এখানে 8 দিব, এখানে 8 দিব। তো এখানে 5 1। এখন চিন্তা করো, এখানে বলে কত বিয়োগ করলে, আসলে এই সংখ্যার ভিতরে যদি এই 15 কম থাকতো এটা কিন্তু মিলে যেত। তার মানে এই 15 যদি না থাকতো, তার মানে 15 বিয়োগ করলে এটা বর্গ সংখ্যা হবে। তাই আমরা আবারও বলছি, এই 15 অবশিষ্ট আছে। এখানে যদি 39 থেকে এখন এই 15 বাদ দিয়ে তাকে তোমরা ক্যালকুলেটরে বর্গমূল করো, দেখবা মিলে যাচ্ছে। কারণ এই 15 তো বাড়তি, এই 15 না হলে বর্গমূলটা হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আবারও বলছি, যখন যোগ আর বিয়োগের কথা আসবে তখন আমরা ভাগ প্রক্রিয়ায় করব। তো এখন অ্যাটলিস্ট 6 নাম্বার, একটা সংখ্যা দেওয়া আছে, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কিন্তু যোগ করতে হবে। আচ্ছা, এখানে একটু জটিলতা আছে, সেটা কি? আমরা সংখ্যাটা আগে উঠিয়ে নিই। 6 নম্বর, 5 6 0 5। তো দেখো, যেহেতু আমরা 56-র ভিতরে ধরতে চাই, 7 7 49। তো এখানে যদি আমরা বিয়োগ করি 7 0 5, তো আমরা দেখো এখন এখানে 7-এর ডবল 14 নাম হবে 145। 4 বাদ দিয়ে আমরা টেস্ট করে দেখি। 145 মানে 14 আছে, 4 বাদ দিব, তাই এখানেও 4 4 4 16, 4 4 17, 4 ওকে 5।
মানে হাতেরটা সহ, তাহলে 576। আচ্ছা, আর 6 বাদ দিয়ে দেখি, এই 5 বাদ দিয়ে দেখি, 145 আর হচ্ছে 5 5 25, 4 5 22, 5 কে 7, 725, বেশি হয়ে যাচ্ছে। আর যখনই বেশি হচ্ছে তখন আমরা ওইটা নিতে পারবো না, অর্থাৎ এখানে আমরা 4, এখানেও 4 দিলাম, তাহলে 576। তো বিয়োগ করে দেখি আমরা, 6 কয়ে 15, 9 15, হাতে 1, 8 কয়ে 10, 2 10, হাতে 1, 129। আগের বার যেমন আমরা বলেছি যে 129 বিয়োগ করলে ঠিকই পূর্ণবর্গ হবে, কিন্তু এর সঙ্গে যোগ করা লাগবে। আচ্ছা, যখনই যোগ করতে হবে তখন এটার বর্গমূল কত? 74। আর পরের বর্গমূল কত হবে যোগ করলে? 75 হবে। তাই আমরা লিখবো যে পরবর্তী বর্গমূল। এই কথাটা এখানে লিখতে হবে, একটু ঝামেলা আছে, এটা দেখো, পরবর্তী বর্গমূল অথবা পরবর্তী বর্গমূল হবে 74। এখনকার বর্গমূল কত? 74। তাহলে এর পরেরটা কত হয়? 75। আচ্ছা, 74 যোগ 1 সমান 75। অতএব পরবর্তী ক্যালকুলেটর ব্যবহার করবা, পরবর্তী বর্গ সংখ্যা আমরা 75 75 গুণ করব, বর্গ সংখ্যা সমান 75 স্কয়ার, 75 স্কয়ার সমান 5625। এখন চিন্তা করো যে এর বর্গমূল এটা, আর এটা অবশিষ্ট আছে, কিন্তু এর সাথে যোগ করলে সেই বর্গমূল 75 হবে, সেই বর্গ সংখ্যা হওয়া লাগবে কত? 5625, কিন্তু এখানে আছে কত? 5605। তাহলে আমরা কত যোগ করতে হবে? অর্থাৎ এটা থেকে এইটাই বিয়োগ করব। এবার লিখবো যে অতএব যোগ করতে হবে, যোগ করতে হবে 5625 মাইনাস 5605, অর্থাৎ 0 2 5625। আচ্ছা, অর্থাৎ পরবর্তী 20 হচ্ছে কি করতে হবে? যোগ করতে হবে। এটা একটু বিয়োগ করাটাও সহজ, এখানেই শেষ। কিন্তু যোগ যখনই বলবে তখন আমাদের এর সঙ্গে এই বর্গমূল যা বের হয়েছে তার সঙ্গে 1 যোগ করে সেটার বর্গ সংখ্যা বের করে সেই সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই সপ্তম শ্রেণীর প্রথম অনুশীলনে 1.1 বিস্তারিত আলোচনা করে এখানেই ক্লাস শেষ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।